বলতে পারেন স্যার এত সোজা, তাহলে তো এটাই সবচেয়ে ভালো। হ্যাঁ ভালো, একটু ভয় আছে, ভয়টা পরের পাতায় আছে। সেটা হলো ট্যাক্স অডিট। যদি আমারটা অডিটে পড়ে, হ্যাঁ তাইলে তো বুঝতেই পারেন যে অডিটে পড়লে কি হবে, পড়াবো আমি এখন। তো অডিটে না পড়লে তো আমি খালাস পেয়ে গেলাম 1 বছরের জন্য, মানে কোনো ঝুট ঝামেলা ছাড়াই পরিত্রাণ পেয়ে গেলাম। কিন্তু অর্ডিনারি রিটার্ন মানে কি? অর্ডিনারি রিটার্ন দিলে অবভিয়াসলি ডিসিটি আমাকে নোটিশ করবে এবং আমাকে হিয়ারিং এর জন্য ডাকবে, শুনানির জন্য ডাকবে, খাতাপত্র প্রডিউস করতে হবে। যদি আমি ক্যাপাবল না হই, আমি লয়ার পাঠাবো, আইটিবি পাঠাবো বা অন্য লয়ার পাঠাবো ইত্যাদি আর কি। সেইভাবে যা হয় ডিসিটি। তার মানে দুইটার ভিতরে বেসিক পার্থক্য হচ্ছে, সেলফ অ্যাসেসমেন্টে অ্যাসেসমেন্টটা করি আমি নিজে সেলফ, আর অর্ডিনারি রিটার্নের ক্ষেত্রে অ্যাসেসমেন্টটা করে হচ্ছে ডিসিটি। এখন আসেন যে রিটার্ন করে অর্ডিনারি দেওয়া কি বাধ্যতামূলক? কার জন্য বাধ্যতামূলক? অর্ডিনারি রিটার্ন রিটার্ন সাবমিট করা কারোর জন্যই বাধ্যতামূলক না। শুধু বলছি কি আপনি শোনেন নাই? অর্ডিনারি রিটার্নটা হলো কোম্পানির ক্ষেত্রে অপশনাল। কোম্পানি অর্ডিনারি রিটার্নও সাবমিট করতে পারে, সেলফেও সাবমিট করতে পারে। কোনটাতে টিক চিহ্ন দিবে এটা কোম্পানির ব্যাপার। কিন্তু আমরা যারা ব্যক্তি, আমাদের আবার এই অপশনটা আইনে নাই। তা আমাদের কি? কেউ বলতে পারবেন আমাদের কি? সেলফ সেলফ। অ্যাসেসমেন্ট। সেলফ ইনভেস্টমেন্ট স্যার। সেলফ অ্যাসেসমেন্ট ম্যান্ডেটরি। আদার দ্যান কোম্পানি, আমরা যারা ব্যক্তি আমাদের কিন্তু ওই অর্ডিনারিতে টিক চিহ্ন দিয়ে রিটার্ন দাখিল করার কোনো অপশনই নেই, এটা ম্যান্ডেটরি। তবে এখানে থাকে একটা কথা বলে রাখি, সেটা হলো যে সেলফ অ্যাসেসমেন্টের যে শর্ত, সেই শর্তের যদি কোনো ভায়োলেশন হয় বা কোনো ত্রুটি, কথা বলে একটু। তো যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে, তাহলে কিন্তু ডিসিটি ওই সেলফ অ্যাসেসমেন্ট বাতিল করে ওইটাকে অর্ডিনারি রিটার্ন হিসেবে গণ্য করতে পারে। তো এইখানে মানে কিছু মানে এমবিগুইটি আছে। এমবিগুইটি কিরকম? সেটা হলো যে অনেকে এখনো বাংলাদেশের মানুষের মন মানসিকতা হলো যে আমি ডিসিটি দিয়ে যদি আমি একটা অ্যাসেসমেন্ট করাই আর নিতে পারি, তাইলে আমি এটা ফুল প্রুফ। আর আমি নিজে নিজে কি দিলাম, ডিসিটি মানলো তো, বা অডিটে পড়ার ভয় থাকে, তার থেকে আমি মানে ডিসিটিকে দিয়া আমি যা বুঝি দিলাম, এরপরে ডিসিটি আমার সুন্দর করে একটা অ্যাসেসমেন্ট করে দিই, আমার ট্যাক্স সে ধার্য করে দিই, আমি জমা দিয়ে দিই। তার মানে ডিসিটি সব দেখছে শুনছে। আমি কি বুঝি না বুঝি তার থেকে তো ডিসিটি অনেক বেশি বোঝে। তো সে করে দিক। এইভাবে অনেকের মন মানসিকতা এরকম এখনো মানুষের আছে। আচ্ছা যাই হোক, তো এখন কিছু দুষ্টামি কথাবার্তা শোনা যায় বাজারে। সেটা হলো যদি আমার ইচ্ছাই থাকে যে আমি সেলফে দেব না, কিছু করার নেই, তাহলে আমি এমন কিছু সুতানাতা, আমি কিছু ডিফেক্ট রেখে আমি রিটার্নটা সাবমিট করবো যাতে ডিসিটি এটা অর্ডিনারিতে নিয়ে অ্যাসেসমেন্ট করতে পারে। বুঝতে পারছেন? এই হচ্ছে সমস্যা। মিয়া বিবি কা রাজি, কেয়া করে কা কাজী। স্যার, এতে কি কোনো বেনিফিট আছে? না, বেনিফিট নাই। বেনিফিট তাহলে একটাই, বেনিফিট আছে একটা। সেটা হলো যদি সেলফ অ্যাসেসমেন্টে রিটার্ন দাখিল করি এবং আমি আমার এই রিটার্নটা যদি অডিটের আওতাভুক্ত হয়, আহ, ট্যাক্স অডিটের, তাহলে তো আমার নাস্তা মানে ট্যাক্স করতে অডিট হবে। এড়ানোর জন্যই অনেকে এরকম করে যে অর্ডিনারিতে যেন করে। আচ্ছা। হ্যাঁ। তো এখন এটা অবশ্য আপনাদের রিটার্নের উপরে যে ক্লাসটা আমি নিচ্ছি সেদিন বলছিলাম যে একটা রিটার্ন দাখিল করার পরে কোনো করদাতা যে 180 দিনের মধ্যে যদি দেখে তার ট্যাক্স ক্যালকুলেশনে কোনো মিস্টেক আছে, ভুল আছে, এবং ভুলে সে ট্যাক্স কম দিচ্ছে, তাহলে সে যে পরিমাণ টাকা কম দিচ্ছে ওই পরিমাণ টাকা প্লাস যে কয় মাস এখন বিলম্বে ধরা পড়ছে, তার চোখে ভুলটা ধরা পড়ছে রিটার্ন দাখিলের কতদিন পরে, 180 দিনের মধ্যে ধরা পড়তে হবে। তো ধরেন 100 দিনের মাথায় ধরা পড়ছে, তাহলে ওই 3 মাস 10 দিনের মানে তার 5% হিসাবে, 5% পার মান্থ পেনাল্টি সহ তার ওই ট্যাক্সটা জমা দিতে হবে এবং দিয়ে রিটার্নটাকে কারেকশন করতে পারবে, অ্যামেন্ডমেন্ট রিটার্ন দিতে পারবে। এটা হলো যদি তার নিজের চোখে নিজের ভুল ধরা পড়ে এবং সেই ভুলের ফলে যদি ট্যাক্স কম দিয়ে থাকে, তাহলে সেটুকু কারেকশন করার জন্য 180 দিন সময় বেঁধে দেওয়া আছে। তো তা তো দিবেই। মাস যদি 3 মাস, 15%।
কিসের 15%? যে পরিমাণ টাকা ট্যাক্স কম দিছে তার, এই দিয়ে সে রিটার্নটাকে কারেকশন করতে পারবে। আর উল্টাটাও, ডিসিটি যদি দেখে প্রসেসিং অফ রিটার্ন, ডিসিটি যদি 1 বছরের মধ্যে ওই সেলফ অ্যাসেসমেন্টের রিটার্নটা প্রসেস করে মানে উল্টে পাল্টে ভালো করে দেখে শুনে যদি দেখে যে মানে কোনো করদাতা ভুলে ট্যাক্স কম দিচ্ছে, তাহলে 1 বছরের মধ্যে সে রিটার্নটা প্রসেস করে এসএসসিকে জানাতে পারবে যে হে সম্মানিত করদাতা, আপনার রিটার্ন পরীক্ষা করিয়ে দেখা যায় যে আপনি এত টাকা ট্যাক্স কম দিয়েছেন, অ্যাকচুয়ালি হিসাব হবে এরকম, কিন্তু আপনি হিসাব করছেন এরকম। তো যাই হোক আর কি, অথবা আপনি রিবেট বেশি দাবি করছেন, আসলে আপনি জানেন না যে রিবেট এতখানি হয় না, রিবেট আইনে ইত্যাদি ইত্যাদি যা আছে, ভুলে সে কম দিচ্ছে এটা বলে দিলে, তো তখন সে যদি মিলে দেখে যে সে আসলেই ভুল দিছে, ভুলে ট্যাক্স কম দিছে, তাহলে ওই যে পরিমাণ টাকা কম দিছে ওই পরিমাণ টাকা দিয়ে রিটার্নটা কারেকশন করতে পারবে, অ্যামেন্ডমেন্ট করতে পারবে, এটা আইনে বলা আছে। এখন আসেন যে দুইটার মধ্যে তাহলে পার্থক্য কি, এটা পড়ানো হয়েছে আপনাদের একবার, মনে আছে কিনা আমি জানি না, আবার পড়াচ্ছি। দুটার মধ্যে পার্থক্য কি? একটা হলো ধরা দেওয়া আর একটা হলো ধরা খাওয়া, এটা হলো একটা পার্থক্য। 2 নম্বর পার্থক্য হলো যদি ধরা দিতে হয় তাহলে 180 দিন। 180 দিন মানে কবে থেকে 180 দিন? আমি যেদিন রিটার্ন দাখিল করছি সেই দিন থেকে 180 দিন। আর ডিসিটি যদি আমারে ধরে 1 বছর, যেদিন রিটার্ন দাখিল করছি সেখান থেকে 1 বছরের মধ্যে আমাকে ধরতে পারবে, আমাকে চিঠি দিতে পারবে যে আমি কম ট্যাক্স দিয়েছি। 3 নম্বর পার্থক্য হচ্ছে যে আমি যদি নিজে থেকে ধরা দেই তাহলে আমাকে 5% পার মান্থ পেনাল্টি সহ আমাকে ধরা দিতে হবে। আর যদি আমি ধরা খাই তাহলে আমাকে কোনো পেনাল্টি গুনতে হবে না। আর 4 নম্বর কথা, দুটার মধ্যে একটা মিল আছে, মানে মিল হলো দুইটাই হলো যে আমি ভুলে ট্যাক্স কম দিছি, ওই ট্যাক্সটা পুনরুদ্ধারের পথ, হয় আমি নিজে থেকেই মানে দিয়ে দেব অথবা আমাকে ধরলে আমি দেব। তা আমি যখন এই ক্লাসগুলো নেই তখন সব ছাত্র এক বাক্যে আমারে বলে যে স্যার সব বুঝছি, তাহলে আমার খামাখা ধরা দিয়ে লাভ কি, আমার ধরুক তারপরে দিয়ে দেবো, অসুবিধে কি, বুঝছেন? এখন আসেন অডিট। তো অডিটের বেলায় যেটা বলছে, অডিটটা একটু কমপ্লিকেটেড। আগের মতো আগের আইনে যেরকম অডিটটা সহজ ছিল, এখন অডিটটা অত সহজ নাই, এখন অনেক টাইম বাউন্ড, অনেকগুলো টিম গঠন হবে, যে ডিসিটি আমার অ্যাসেসমেন্ট, যে ডিসিটির আন্ডারে আমার অডিট করবে আবার আরেকজন থার্ড পার্টি, মানে অন্য ডিসিটি, অন্য ইন্সপেক্টর, মানে এরা এরকম একটা করছে যে কি যে ডিসিটি তার সাথে আমার একটা সম্পর্ক হয়ে যেতে পারে, তাইলে থার্ড পার্টি যদি হয় তাহলে তো আর সেই সম্পর্ক থাকবে না। তো এইরকম অনেক কিছু এখানে কমপ্লিকেটেড বিষয় আশয় করছে। একটা এনকোয়ারি টিম হবে, একটা অডিট কিউরেটর থাকবে, তারপরে এনকোয়ারি রিপোর্ট সাবমিট করবে, তারপর ডিসিটি তখন এসএসসিকে জানাবে, এসএসসির আপত্তি থাকলে এসএসসি আবার কতদিনের মধ্যে জানাবে, তারপর ফাইনালি অ্যাসেসমেন্ট হবে কতদিনের মধ্যে, এগুলো ডিটেলস এখানে লেখা আছে, এগুলো আপনারা পড়ে নিন। বিশাল। লাস্ট কথা বলে শেষ করি সেলফ অ্যাসেসমেন্ট সম্পর্কে। তার মানে আমি কিন্তু ওই যে একটা জায়গা খুব মানে এড়ায় গেলাম বা সংক্ষেপে বলে গেলাম, সেটা হলো অডিট। অডিটটা বড় বিদঘুটে এবং এটা মানে ডিটেলস আপনাকে পড়ে 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 আপনাকে বের করতে হয়, অত পড়ানোর সময় এখন আমার নাই, আপনি পড়ে নিন। আর এখন একটা কথা বলি, সেটা হলো গত বছর থেকে যদি কেউ আহ, মানে 15% বর্ধিত আয় ঘোষণা করে রিটার্ন সাবমিট করে ওই অনুযায়ী ট্যাক্স দিয়ে, তাহলে তারটা অডিট হবে না, গ্যারান্টেড। এই যে অডিটের এত ভয়, এই ভয় থাকবে না আমি যদি গতবার আমার যারা সর্বশেষ নির্ধারিত আয়, লাস্ট অ্যাসেসড ইনকামের যদি 15% মানে 15% বর্ধিত আয় ঘোষণা করি, আমি যদি গতবার আমি যদি ইনকাম শো করি 1 লাখ টাকা, আমি 10 লাখ টাকা, এই বছর যদি আমি 11,50,000 টাকা ইনকাম ঘোষণা করি, ইনকাম দেখাই এবং তার উপরে যা ট্যাক্স আসে সেইটা পরিশোধ করি, তাহলে আমারটা অডিট হবে না। তবে কথা আছে, শুধু কি 15% হায়ার করলেই অডিট হবে না, না, 6টা কন্ডিশন ফুলফিল করতে হবে, 5টা কন্ডিশন, এই 5টা কন্ডিশন যেন ফুলফিল করে। আর আমি যদি 15% হায়ার করি তাহলে মানে সব দিক থেকে আমি মুক্ত, ভয় মুক্ত। কন্ডিশন 5টাও খুব আহামরি মানে কঠিন কোনো কন্ডিশন না। 1 নম্বর কন্ডিশন হলো যদি আমার কোনো করমুক্ত আয় থেকে থাকে তাহলে সেটার প্রপার ডকুমেন্ট থাকতে হবে, কোনো দান গ্রহণ থাকতে পারবে না, আমার কোনো কোনো করমুক্ত আয় থাকতে পারবে না, কোনো রিফান্ড থাকতে পারবে না। আর কোম্পানির ক্ষেত্রে আপনার মান্থলি যে উইথহোল্ডিং ট্যাক্স রিটার্ন দেয় ওইটা কমপ্লায়েন্স থাকতে হবে।
এই সিম্পল শর্ত, এমন আহামরি কোনো শর্ত। আচ্ছা, স্যার এটা কি কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য নাকি ব্যক্তি ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে এসএমপি প্রযোজ্য? সব ক্ষেত্রে প্রযোজ্য, সবার সব ক্ষেত্রে। ক্ষেত্রে। কোম্পানির ওকে ক্ষেত্রে স্যার, আবার এক্সট্রা 5 নম্বর। ওকে স্যার, থ্যাংক ইউ। 5 নম্বরটা ব্যক্তির ক্ষেত্রে না, ব্যক্তির ক্ষেত্রে 4টা, কোম্পানির ক্ষেত্রে 5টা। ওকে স্যার। তাহলে বলেন, সেলফ অ্যাসেসমেন্ট নিয়ে কোনো কোশ্চেন? সেলফ অ্যাসেসমেন্টে সবচেয়ে বড়, সবচেয়ে ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে আসেন স্পট অ্যাসেসমেন্ট। এইটা বাস্তবে এখন নাই, এটা আপনার জন্য অত ইম্পর্টেন্ট না। এটা আহ, ছিল এরকম যে ডিসিটি স্পটে চলে যাবে, মানে করদাতার দোরগোড়ায় চলে যাবে, ব্যবসা স্থলে চলে যাবে, ওইখানে গিয়ে স্পটে গিয়ে অ্যাসপেন্ড করে দিয়ে আসবে, এরকম একটা বিধান ছিল, এখনো আইনে আছে, বাট অত বাস্তবে নাই, মোটেই নেই। এখন আসেন এই যে অর্ডিনারি রিটার্ন সাবমিট করলে কি হয়, সেটা 6 নাম্বার। এইখানে বলছে যে সেকশন 183 হবে। সেকশনটা কি মিসগাইডেড হয়েছে? হ্যাঁ, এটা 183, তাই না? মনে হয় হ্যাঁ স্যার। সেকশন 100 একটা কম পড়ছিল আর কি। হ্যাঁ, কি ব্যাপার? এর উপর ভিত্তি করে কমিশনার কর্তৃক কর নির্ধারণ। ঘটনাটা কি? এটা এটা স্যার, এটা তো স্যার 183 হচ্ছে রিটার্নের উপর, রিটার্নের ভিত্তিতে উপকর কমিশনার কর্তৃক কর নির্ধারণ। ও, তাহলে এটা ওইটা না, তো- এটার সেকশন সবগুলোই আমাকে চেঞ্জ করতে হবে। ও, পরেরগুলো তো বুঝতেছি না। আচ্ছা, যাই হোক, এটা মানে এই সেকশনগুলো একটু চেঞ্জ হবে। ও তো মানে এটা কি পুরাতন আইনে 83-তে ছিল? হ্যাঁ, আগের আইনে 83। এটা আগের আগের আইনে আইনে রয়ে গেছে, 83। এখন শুধু সেকশনটা চেঞ্জ করতে হবে। যাই হোক, এখন হ্যাঁ সময় কি, এখন বলি। সেটা হলো, যদি কেউ নর্মাল রিটার্ন সাবমিট করে, বিশেষ করে কোম্পানি, তখন ডিসিটি তাকে হিয়ারিং এ নোটিশ দিবে এবং রিকুইজিশনও দিতে পারবে কি কি কাগজ তার দেখা দরকার, ব্যাংক বিবরণী, হিসাব বিবরণী, স্যার, ইত্যাদি ইত্যাদি। এটা পুরাতন হিয়ারিং আইনে 83, এখন নতুন আইনে স্যার 183-তে দেখাচ্ছে। যে রেফারেন্স যেটা দিয়েছে বইয়ের পিছনে, ওইখানে দেখাচ্ছে। 183 না? হ্যাঁ স্যার, ওই 83, পুরাতন আইনে 83, নতুন আইনে 183। তাই একটু আগে আপনি যে উল্টো কথা বললেন যে স্যার 183 মানে অ্যাসেসমেন্ট অন দ্য বেসিস অফ হিয়ারিং, নেই কি? হ্যাঁ স্যার, এটা কিন্তু এখানে লেখা আছে হচ্ছে যে রিটার্নের ভিত্তিতে উপকর কমিশনার কর্তৃক কর নির্ধারণ, যে 183 নাম্বারে। 83-2 স্যার, এটা স্যার 83-2 ছিল স্যার, অ্যাসেসমেন্ট আফটার হিয়ারিং। 83-2। 2, হ্যাঁ। হ্যাঁ, 2 না হলে হবে না কিন্তু। 83-র 1-এ হলো নোটিশ, 83-র 2-এ হলো অ্যাসেসমেন্ট ছিল আর কি। যাই হোক, ওইটা এখনো ওই জাস্ট সেকশনটা চেঞ্জ, এটা এমন আহামরি কিছু না। তারপরে আসেন বেড জাজমেন্ট অ্যাসেসমেন্ট। বেড জাজমেন্ট অ্যাসেসমেন্ট, এটা আগে ছিল 84, এখন হচ্ছে 184। তো এখানেও বলছে, যদি কোনো করদাতা টাইমলি রিটার্ন সাবমিট না করে, মানে যদি তাকে রিটার্ন দাখিলের জন্য নোটিশ করা হয়, নোটিশ রিটার্ন সাবমিট না করে, অথবা শুনানির নোটিশের প্রেক্ষিতে হাজির না হয়, ইত্যাদি ইত্যাদি, তখন ডিসিটি যা ভালো মনে করে তার বেস্ট জাজমেন্ট দিয়ে সে একতরফাভাবে কর নির্ধারণ করতে পারে। এই বেড জাজমেন্ট অ্যাসেসমেন্টের আর একটা মানে শব্দ হচ্ছে, ইংরেজি হচ্ছে আপনার এক্সপার্টি অ্যাসেসমেন্ট, বাংলায় বলে একতরফা কর নির্ধারণ। যদি সে আসে তাহলে দুতরফা কর নির্ধারণ, না আসলে একতরফা কর নির্ধারণ। তারপরে আসেন বাস, ট্রাক, মিনি বাস। এটার অ্যাসেসমেন্ট হচ্ছে ফিক্সড ট্যাক্স, অর্থাৎ মানে এই যে শ্যামলী পরিবহনের এতগুলো বাস, এগুলো সব আপনার বিআরটিএতে যখন ফিটনেস করতে যায়, তখন ইনকাম ট্যাক্সটাও ওখানে দিতে হয়, বাৎসরিক ইনকাম ট্যাক্স। এটা ফিক্সড, মানে 52 সিটের যদি এসি গাড়ি হয় একরকম, নন এসি হলে একরকম, মানে 5 টনি ট্রাক, 3 টনি ট্রাক, এরকম মানে ভাগ ভাগ করা আছে। তারপরে আসেন অ্যাসেসমেন্ট অফ পার্টনারশিপ ফার্ম। আপনাদের কি পার্টনারশিপ ফার্মের অঙ্ক করাইছিলাম? না স্যার। না না স্যার, করাবেন বলছিলেন। এটা করাইতে হবে, নাহলে এটা শুধু পড়াইয়া এটা বোঝানো যাবে। পার্টনারশিপ ফার্মের অ্যাসেসমেন্ট হবে আলাদা, এবং পার্টনারশিপ ফার্মের ট্যাক্সও হবে আলাদা। ট্যাক্স পার্টনারশিপ ফার্মকেই দিতে হবে, এবং ট্যাক্স দেওয়ার পরে যেটা থাকে ওইটা অ্যালোকেট হবে অ্যামং দ্য পার্টনার। ধরেন একটা সিএ ফার্মের 3 জন পার্টনার, এখন এবারে তারা প্রফিট করছে 30 লক্ষ টাকা। 30 লক্ষ টাকার উপরে ধরেন কথার কথা ট্যাক্স আসছে 3 লক্ষ টাকা।
এই 3 লক্ষ টাকা তো ফার্মকে দিতে হবে। ফার্মকে দেওয়ার পরে বাকি থাকে 27 লক্ষ টাকা, এটা ডিভিজেবল অ্যামং দ্য পার্টনার্স। 9 লাখ, 9 লাখ, 9 লাখ। এই 9 লাখ দিয়ে আবার পার্টনারের ইনকামকে হিট করবে। হিট করার পরে তার যদি অন্যান্য ইনকাম থাকে তার সাথে যোগ হবে, যোগ হয়ে আবার ট্যাক্স হবে, তবে হারাহারিভাবে, মানে ঐকিক নিয়মে আবার প্রপোর্শনেটলি ওই ফার্ম যে ট্যাক্স দিয়ে দিল, মানে ওইটার ঐকিক নিয়মে ছাড় পাবে। তো এটা অঙ্ক না করলে এটা ঠিকমতো বোঝানো যাবে না। স্যার ওইটা কি ওই ট্যাক্স লাইবিলিটি থেকে, পার্সোনাল ট্যাক্স লাইবিলিটি থেকে 1 লাখ 1 লাখ 1 লাখ করে সবাই দিবে, মানে আপনার এটা পাবে? না 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 না, 1 লাখ করে পাবে না, কত পাবে সেটা অঙ্ক করে দেখাইতে হবে, ওইটা পাবে না। প্রপোর্শনালি হবে স্যার, প্রপোর্শনালি পাবে স্যার, এই নিয়ম করে বের করতে হবে। ওটা অঙ্ক করতে হবে, আমি একটা অঙ্ক করলে আপনার একদম ক্রিস্টাল ক্লিয়ার মনে হবে। আগের টেক্সট একটা, বলতে বলছিলাম ওটা মনে ছিল স্যার। হ্যাঁ এটা আগেও যা ছিল এখনো তাই আইন আছে, আইনে কোনো পরিবর্তন আসে না। কিন্তু একটা অঙ্ক চাই, দরকার হয় আজকেই করাই দেবো, এখনই করাই দেবো। জি স্যার। এই তারপরে অ্যাসেসমেন্ট ইন কেস অফ সাকসেশন টু বিজনেস আদারওয়াইজ দ্যান অন ডেথ। এটা হলো মানে যদি কেউ ব্যবসা বন্ধ করে দেয়, এখন এই ব্যবসাটা আর একজন সাকসিড, ধরেন নানার বয়স হয়ে গেছে, এখন নানা নাতিরে ব্যবসাটা দিয়ে চলে যেতে চায়, সে আর পারতেছে না চালাইতে। তো তার মানে কি, সে হলো প্রিডিসিসার, মানে আগে যে মালিক ছিল এখন হলো সাকসেসর। তাহলে যদি বছরের মাঝামাঝিতে বিজনেসটা এরকম সে ট্রান্সফার করে নাতিকে, তাহলে 2টা অ্যাসেসমেন্ট হবে ওই বছরে। একটা পোর্শন হবে প্রিডিসিসারের উপরে, নানার উপরে, আর একটা নাতির উপরে। এই সে কথাই বলছে এখানে। তারপরে দেখেন অ্যাসেসমেন্ট অফ ডিসকন্টিনিউড বিজনেস। কোনো ব্যবসা যদি বন্ধ হয়ে যায়, ব্যবসা বন্ধ হওয়ার 15 দিনের মধ্যে ডিসিটিকে রিটার্ন মানে জানাতে হবে লিখিতভাবে যে আমি ব্যবসা বন্ধ করে দিছি, আমার কাছে যা দেনা পাওনা আছে লয়ে লন, নাইলে কিন্তু আমারে পাবেন না। তো এটা রিটার্ন সহ ডিসিটিকে ইন্টিমেশনটা দিতে হয়, এটাই নিয়ম। ডিসিটি তখন তাকে নোটিশ করে তড়িঘড়ি একটা অ্যাসেসমেন্ট করে দেয় ওই ভগ্নাংশের ব্রোকেন পিরিয়ডে। হ্যাঁ, কারণ ব্যবসা বন্ধ করে দিছে, এরপর 2 দিন বাদে সে কই যাবে, কোথায় যাবে, এ তো আর পাওয়াই যাবে না। একটা মানুষের তো ঠিকানা থাকে। তো যাই হোক আর কি, এটাও অনেকটা এমার্জেন্সি অ্যাসেসমেন্ট। আর পার্সন লিভিং বাংলাদেশ, এটাও এমার্জেন্সি অ্যাসেসমেন্ট। কোনো ইন্ডিয়ান ভদ্রলোক বাংলাদেশে 4 বছর চাকরি করছে, বিডার পারমিশন নিয়ে এখন চলে যাচ্ছে। তো এখন এই বছরে কবে চলে যাবে, তার টার্ম শেষ হয়ে গেছে ধরেন কি মাস, এই এপ্রিল মাসের 30 তারিখে। তার মানে এই 10 মাসের যে একটা কি ভগ্নাংশ, এইটা সে রিটার্ন সাবমিট করবে। সাবমিট করার পরে ডিসিটির কাছে বলবে যে আমি পার্সন লিভিং বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে চলে যাচ্ছি। ইনকাম ট্যাক্সের 193 ধারায় বলা আছে যে আমার এই ভগ্নাংশের রিটার্নটা সাবমিট করলে সে অ্যাসেসমেন্ট করে দেবে, যাতে আমি প্লেনে উঠতে পারি, যাতে আমি বাংলাদেশকে টাটা বাই বাই দিয়ে চলে যেতে পারি। বাংলাদেশের কাছে আমার কোনো দেনা পাওনা নাই, সরকার আমার কাছে কোনো টাকা পয়সা পাবে না। বুঝতে পারছেন? তো একটা ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিয়ে সবাই প্লেনে ওঠে বিদেশিরা। তারপরে আসেন মৃত ব্যক্তির কর নির্ধারণ, অ্যাসেসমেন্ট অফ ডিসিসড পার্সন। তো মৃত ব্যক্তির কর নির্ধারণ, যে ব্যক্তি মারা গেছে তা মারা যাওয়ার আগের দিন পর্যন্ত তার যে ইনকাম ছিল তার উপরে কিন্তু লাস্ট অ্যাসেসমেন্টটা হবে। এবং ডিসিটি তার যে বড় ছেলে বা তার ওয়াইফ বা মেয়ে যারাই কম্পিটেন্ট তাদেরকে নোটিশ করবে যে এই নোটিশ আপনাকে করা হচ্ছে, এটা আপনার মৃত পিতার অসম্পন্ন যে কর নির্ধারণ সেটি সম্পন্ন করার জন্য। তো যা যা ডকুমেন্ট চায় সেইভাবে দিতে হবে, ডেথ সার্টিফিকেট দিতে হবে, কবে মারা গেছে, কী বৃত্তান্ত, তার আগে কী আয় ছিল ইত্যাদি। এবং যদি আগের কোনো অ্যাসেসমেন্ট ইয়ারের অ্যাসেসমেন্ট পেন্ডিং থাকে, সেইটাও কিন্তু এই তার ছেলে মেয়ে যারা আছে তাদেরকে সম্পন্ন করতে হবে। এবং আইনে একথাও বলা আছে, যিনি মারা গেলেন তার কাছে ইনকাম ট্যাক্স বাবদ যে পাওনা, সেটা যদি তার যে সহায় সম্পদ রেখে মারা গেলেন সেটা দিয়ে যদি সংকুলান না হয়, তাহলে যতটুকু সংকুলান হবে ততটুকুই আদায়যোগ্য হবে, বাকিটুকু মাপ। তার মানে এক ব্যক্তি মারা গেলে ইনকাম ট্যাক্সের পাওনা আগে, তারপর ছেলে মেয়েদের মধ্যে বন্টন। বুঝছেন? এই কঠিন অবস্থা স্যার। তারপরে আসেন স্কেপড অ্যাসেসমেন্ট। তো স্কেপড অ্যাসেসমেন্ট মানে হচ্ছে ওই মানে কর ফাঁকি। কেউ যদি কর ফাঁকি দেয়, আয় গোপন করে, এটা 6 বছরের মধ্যে ডিসিটি রিওপেন করে আবার নতুন করে অ্যাসেসমেন্ট করতে পারবে। এই ইভেন এইবারে যে আইনটা করছে, যেটা নিয়ে খুবই কথাকথি হচ্ছে, সেটা হলো কোনো ব্যক্তি যদি দেখা যায় 6 বছর
আগেও 6 বছরের পূর্বে, অর্থাৎ ধরেন আজকে থেকে 10 বছর পিছনে উত্তরা একটা বাড়ি করছে অথবা একটা এফডিআর করছে 10 কোটি টাকার, সেটা গোপন দেখায় নাই, আজকে ধরা পড়ছে। তাহলে ওই 10 বছর আগে 15 বছর আগেও যদি তার কোনো অঘোষিত সম্পদ থেকে থাকে, তাহলে সেটাকে 6 বছরের মধ্যে ফেলাইয়া জবাই করা যাবে, ষষ্ঠ বছরের মধ্যে ফেলাইয়া। এটা স্যার বুঝছেন? বুঝি নাই, আর একটু বুঝাই দিলে স্যার, স্যার জিনিসটা বুঝি নাই। আজকে থেকে 15 বছর আগে একটা উত্তরায় বাড়ি করছে একটা 2 কোটি টাকা দিয়ে। এই বাড়িটা টোটালি গোপন। গোপন মানে কি, তার ইনকাম ট্যাক্সের ফাইলে দেখায় না। এটা এটা করতে 2 কোটি টাকা পাইলো কই, সেটাও দেখায় নাই। এখান থেকে যে ভাড়া পায় সেটাও দেখায় না। এটা আজকে 15 বছর যাবত মানে এইভাবে না দেখাই আসতেছে। আজকে তার পাশের বাড়ি ইনকোয়ারি করতে গিয়ে এই বাড়ির হদিস পাওয়া গেছে, এই বাড়িটা কার। তো ওইভাবে রিপোর্ট করার পরে তারপরে তদন্ত করা হলো, করে দেখা গেল এটা অমুক ভদ্রলোককে। তো তার ফাইল তো আমার কাছে, আমি ডিসিটি দেখি সেইটা দেখাইছে কিনা। সে তো দেখায় বাড়ি ভাড়া, বাড়ি ধারার একটা বাড়ি থেকে ইনকাম দেখায়, আর সে থাকে গুলশান। আর যে উত্তরাও একটা বাড়ি আছে, এটা তো সে দেখাই নেই। এটা টোটালি গোপন। এটা হলো সম্পদ গোপন, আয় গোপন। এখন এইটা মানে তার এই সম্পদটা কবে, মানে সে অর্জন করছে কবে, সে বলছে আজকে থেকে 15 বছর আগে। তাহলে ডিসিটি তো 15 বছর আগে মানে ওদের অ্যাসেসমেন্টটাকে রিওপেন করে মানে কনসিডার করতে পারবে না, অ্যাসেসমেন্ট করতে পারবে না। ডিসিটি ক্যানট গো বিয়ন্ড 6 ইয়ার্স। আজকে থেকে 6 বছরের পিছনে ডিসিটি যেতে পারে না, 60 ইয়ার পর্যন্ত যেতে পারে। আজকে থেকে 6 বছর পিছনে যেতে পারে, তার পিছনে নয়। এটাই ছিল হুম। আইন। এখন তাহলে 15 বছরের আগে যে বাড়িটা করছে, তার মানে সে পার পেয়ে গেল। সে বলল যে আমার এ কিছু করতেই পারবে না, আমি চোর, আমারে ধরতেই পারবে না। বুঝছেন? কিন্তু হ্যাঁ এই স্যার। এই বছরে আইন করে এটাকে বন্ধ করছে যে হে সো, তুমি যদি 6 বছর আগেও চুরি করো, তাইলে আমি তো 6 বছরের পিছনে যেতে পারবো না, আমি ডিসিটি। আমি তোমাকে ওইটা 6 বছর, তোমার ওই সম্পত্তি, ওই উত্তরার বাড়ি তুমি 15 বছর আগে করনি, তুমি করছো আজকে থেকে 6 বছর আগে। সেইটা ধরে তোমাকে জবাই করব এবং তোমাকে আমি হিসাব চাইবো, তুমি বাড়ি কিভাবে করলে, এই ব্যাখ্যা দাও, বাড়ি ভাড়া কেন দেখাও নাই, এটার জন্য জরিমানা হবে, ইত্যাদি ইত্যাদি। বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। তখন স্যার আচ্ছা, এটা ট্যাক্সের যে ক্যালকুলেশনটা হবে স্যার, এটা কি ধরেন 6 বছরের আয়ের উপর হবে নাকি স্যার 15 বছরের আয়ের উপর হবে? ওই যে বাড়ি হ্যাঁ, ভাড়া আয় যে, 6 বছরের। সে শুধু তার ডিসিটি শুধু স্যার ওই 6 বছরের ইনকামটা ক্যালকুলেশন করে ওইটার উপর ধরবে? হ্যাঁ হ্যাঁ। তাইলে স্যার এটার উপর কি আর কোনো কি স্যার ওই যে যে পার্সেন্টেজ যেটা যে কিছুক্ষণ আগে পড়ায় আসলেন, ওই ধরনের কোনো পার্সেন্টেজ কি ইম্পোজ হবে, যে সে যে পরিশোধ করে নাই, যে ফাইভ হ্যাঁ পার্সেন্ট হবে, খরচ হবে হবে, এত ওটাও আছে। টাকা দেয় প্রতি মাসের জন্য তাহলে স্যার এটা কিভাবে হবে, এই যে প্রতি মাসে 5% করি, এই 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 তাহলে ছয় সিনেমাটা, বছর ধরে 6 বছর ধরে স্যার 5% এটা ধরে আসবে? না না, একটু চুপ করেন, একটু শুনতে থাকেন। আমি এই সিনেমাটা বন্ধ করে ওই সিনেমাটা চালাই দেব। ওই সিনেমা হ্যাঁ একটু আচ্ছা পর স্যার। সিনেমা যেটা আসতেছে, জরিমানা, জরিমানার একটা সিনেমা আচ্ছা আসছে। আমি এখন আচ্ছা আইনগুলো স্যার। পড়াইয়ে নি। এখন এরপরে আমি আসতেছি, আইন অমান্য করিলে কি হইবে। আচ্ছা, বুঝতে থ্যাংক পারছেন? ইউ স্যার। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার। তারপরে এগুলো এত ইম্পর্টেন্ট অ্যাসেসমেন্ট, মাইনরের অ্যাসেসমেন্ট তো মেজরের নামে হবে। নন রেসিডেন্ট শিপিং, বিদেশি পতাকাবাহী কোনো জাহাজ যদি চিটাং পোর্ট ছেড়ে যায়, তখন 8% ট্যাক্স দিতে হয়, যে পরিমাণ সে ভাড়া পাচ্ছে জাহাজ ভাড়ার উপরে। আর যদি দ্বৈতকর কোরিয়ার চুক্তি থাকে, তাহলে রেটটা ইউজুয়ালি 50% লেস, 4%। আর 17 নম্বরে আপনার নন রেসিডেন্ট এয়ারলাইন্সের ক্ষেত্রেও তাই। আপনার যদি কোনো বিদেশি এয়ারলাইন্স ঢাকা এয়ারপোর্ট টাচ করে, তো ওই বাংলাদেশে যত টিকিট বিক্রি হবে তার উপরে 3% ট্যাক্স দিতে হবে। তবে ওই যে দেশের প্লেন, সেই দেশের সাথে বাংলাদেশের যদি দ্বৈতকর পরিহার চুক্তি থাকে, তাহলে মানে কারোরই ট্যাক্স হবে না। মানে বিমানেরও থাইল্যান্ডে ট্যাক্স হবে না, থাই এয়ারলাইন্সেরও বাংলাদেশে ট্যাক্স হবে। এই। আর লাস্ট যেটা 18 নম্বর, বার টু রেইজ কোশ্চেন অ্যাগেইনস্ট অ্যাসেসমেন্ট। এখানে বলছে যে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের যে অ্যাসেসমেন্ট, এই যে এতক্ষণ ধরে যে অ্যাসেসমেন্ট করানো হলো, কর নির্ধারণ, এর একমাত্র এখতিয়ার হচ্ছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের। এবং ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বাদে
শুধুমাত্র সুপ্রিম কোর্ট এবং মানে ট্যাক্সেস অ্যাপিলেট ট্রাইব্যুনাল এটার উপরে হস্তক্ষেপ করতে পারবে, এর বাইরে আর কেউ নাক গলাইতে পারবে না। এইটা আসলে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্টকে টার্গেট করে এই আইনটা করছে। এটা হলো ভিতরের কথা, এটা তো এখানে লেখা নাই, বাট আমি তো জানি, বুঝতে পারছেন? কারণ ইনকাম ট্যাক্স ডিসিটিরা খুব আনহ্যাপি যে ডিসিটিরা একটা ধরেন দেখে শুনে একটা অ্যাসপেন্ড করলো পাশের বিল্ডিং মানে অডিট ক্যাডার, তো তারা এসে আবার এটা অডিট করে দেখে যে মানে কোনো এখানে রাজস্ব ঘাটতি হয়েছে কিনা সরকারের। এটাতে তারা খুব অফেন্ডেড হয় যে আমার কাজ আর একটা ডিপার্টমেন্ট এসে এরকম নাক গলাইতেছে। এই জন্য এখানে বলছে, পড়লে এখন বুঝতে পারবেন, আমি যে এখন কথাটা বললাম এখন পড়লে আপনি বুঝতে পারবেন যে কারে টার্গেট করে কি লিখছে এখানে, যে তারা কোনো কোশ্চেন রেজ করতে পারবে না মানে কি ডিসিটি যে অ্যাসপেন্ড করছে তার এগেনস্ট ইত্যাদি। বাট এটা নিয়ে তারা আবার হাইকোর্টে রিট করছে। আমি শুনছি যে তারা জিতছে, অডিট ক্যাডার জিতছে। তাদের কথা হলো আমরা সরকারের অডিট ক্যাডার, সরকারের আয় এবং ব্যয় ঠিক মতো হচ্ছে কিনা, এখানে কোনো পিলফার হচ্ছে কিনা, চুরিচামারি হচ্ছে কিনা সেটা দেখা আমাদের দায়িত্ব, এবং আমরা মহামান্য রাষ্ট্রপতিকে এটা রিপোর্ট করব। বুঝছেন? হ্যাঁ স্যার। তাইলে আপনি পেনাল্টি দেখতে চাইছেন, পেনাল্টিটা দেখাই। দেখেন, পেনাল্টি ফর ভায়োলেশন অফ ট্যাক্স ল, এইখানে বলছে প্রথম দেখেন একটা একটা করে দেখেন কি কি কারণে জরিমানা হতে পারে। এটা আপনারা জানেন, এক নম্বরটা আপনারা জানেন, সেটা হলো রিটার্ন দাখিল না করলে তার জন্য কি জরিমানা হতে পারে। এটা অলরেডি পড়ানো হয়েছে আপনাদের। সেটা হলো, তাও বলি, সেটা হলো গতবার যা ট্যাক্স হয়েছিল তার 10% অথবা 1000 এর মধ্যে যেটা বেশি, প্লাস টাকা 50 পার ডে অফ ডিফল্ট। প্রতিদিন বিলম্বের জন্য 50 টাকা করে জরিমানা। এই তবে যদি কোনো নতুন করদাতা, ব্যক্তি করদাতা, সে এই ইনকাম ট্যাক্সের আইন কানুন না জানার কারণে টাইমলি রিটার্ন দিতে না পারে, তাহলে তার ক্ষেত্রে সর্বোচ্চ জরিমানার পরিমাণ 5000 টাকা, এর বেশি নয়। এখন আসেন দুই নাম্বারটা হলো পেনাল্টি ফর ফেলিওর টু ফাইল উইথহোল্ডিং ট্যাক্স রিটার্ন। কোনো কোম্পানি প্রতি মাসে 15 তারিখের মধ্যে যে উইথহোল্ডিং ট্যাক্স রিটার্ন দিতে হয়, এটা যদি সে না দেয় তার জন্য জরিমানা হতে পারে। সেই জরিমানার পরিমাণ হলো গতবার যা ট্যাক্স হয়েছিল তার 10% অথবা 5000 এর মধ্যে যেটি বেশি, আর যত মাস বিলম্ব করবে প্রতি মাসের জন্য 1000 টাকা। এটা গেল 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে টিডিএস, যার ট্যাক্স কাটার কথা কিন্তু ট্যাক্স কাটেনি, তার জরিমানা হতে পারে। তার কি জরিমানা হতে পারে? জরিমানা হতে পারে 5000 টাকা ইনস্ট্যান্টলি, আর যত এডিশনাল পেনাল্টি অফ টাকা 1000 ইন কেস অফ ফেলিওর, যত মাস দেরি হবে প্রতি মাসের জন্য 1000 টাকা করে তার এরকম জরিমানা হতে পারে। বুঝছেন? তারপরে দেখেন পেনাল্টি ফর ফেলিওর টু ফার্নিশ ইনফরমেশন। স্যার একটা কোশ্চেন করতে পারি? হ্যাঁ বলেন। স্যার আমি স্যার যা ট্যাক্স কাটি নাই, তাহলে স্যার এখানে যে ট্যাক্সটা কাটা হয় না ওইটাও কি স্যার তাহলে এখানে মানে জমা দিতে হবে? ও বাবা, ওটা তো মাস্ট। হয় কি, আমি কাটি নাই, তাহলে যে কাটি নাই যেটা সেটা তো জমা দিতে হবেই, প্লাস যত মাস পরে জমা দেবো 2% পার মান্থ পেনাল্টি সহ জমা দিতে হবে। ওটা গেল, আমার একটু পেনাল্টির কথা বলেনি, ও 2% ইন্টারেস্ট সহ জমা দিতে হবে। আর এটা হলো পেনাল্টি, এখন পড়াচ্ছি পেনাল্টি বাংলা হচ্ছে জরিমানা, বুঝতে পারছেন? আর জরিমানা যেগুলো পড়াইতেছি এগুলো সবগুলাই মে, একটা বাদে সবগুলা বলা আছে মে মানে MAY, মে মানে হলো মে নট, মানে ডিসিটি জরিমানা করিতে পারে, নাও পারে, ইচ্ছা ইংরেজি হচ্ছে ডিসক্রিশন। মানে এটা হলো পেনাল্টির সব সেকশনগুলাই, একটা সেকশন বাদে সবগুলাই হচ্ছে ডিসিটি ডিসক্রিশন। ডিসিটি জরিমানা করতে পারে, চাইলে নাও করতে পারে। জরিমানা করতে হবে এরকম কোনো ম্যান্ডেটরি ল নাই, একটা বাদে। কোনটা বাদে? সেটা হলো ওই যে কর ফাঁকি, যেটা নিয়ে আপনি কোশ্চেন করছেন। কর ফাঁকির ঘটনা যদি ঘটে তাহলে জরিমানা
মাস্ট, এটা আছে পরে। আচ্ছা, তারপরে আসেন 5 নম্বর, পেনাল্টি ফর নট মেনটেনিং অ্যাকাউন্টস। তারপরে 6 নম্বর হলো পেনাল্টি ফর ইউজিং ফেক টিআইএন। ভুয়া টিআইএন ব্যবহার করলে তার জন্য একটা 20,000 টাকার জরিমানার বিষয় আছে। অ্যাডভান্স ট্যাক্স না দিলে তার জন্য যতটুকু ঘাটতি অ্যাডভান্স ট্যাক্সের তার সমপরিমাণ পর্যন্ত ডিসিটি জরিমানা করতে পারে। কোনো নোটিশের 8 নাম্বার, কোনো নোটিশের যদি নন কমপ্লায়েন্স হয় তার জন্য ডিসিটি যে পরিমাণ টাকা ট্যাক্স হবে তার সমপরিমাণ টাকা পর্যন্ত জরিমানা করতে পারে। তারপরে পেনাল্টি রিটার্ন, যদি রিটার্নের ভিত্তিতে যদি যে ট্যাক্সটা আসে ওই ট্যাক্সটা যদি না দিয়ে থাকে তাহলে ডিসিটি তাকে জরিমানা করতে পারে। কত পারে? নট এক্সিডিং 25% অফ দি টোটাল ট্যাক্স পেয়েবল অ্যাজ পার রিটার্ন অর 100% অফ দি শর্টফল, অ্যাজ দ্য কেস মে বি। এইভাবে জরিমানাটা করতে পারে। স্যার এই অ্যাসেসমেন্টে বলবেন স্যার, একটু বলবেন স্যার। এটা এটা তো বোঝার দরকার নেই, আপনি 10 নম্বরে আসছেন। আমার তো ক্লাস শেষ করতে হবে। আমার আইসিবি থেকে ফোন করছে, স্যার আপনার মাত্র আজকের পরে আর একটা ক্লাস আছে, মানে হয়েছে মরছি। আপনাদের নাকি 16টা ক্লাস হয়ে গেছে, আজকে 18টা হবে। আমাকে যাইতে দেন, ওই খুচরা মুচরা ওগুলো আপনার পরীক্ষা থাকবে না। এর ম্যাথ করানো বাকি আছে। না না, ওটা তো করাবো। এখন আমি আমারে থামাইয়েন না, আমাকে চলতে দেন। বুঝাইতে পারছি কি না? আমাকে যদি খুচরা খাচরা ব্যাপার নিয়ে যদি এরকম করেন তা আমি আগাবো কিভাবে? তো আপনাদের কি রিয়েলি তাই? আপনাদের সাথে কি আমার 16টা ক্লাস হয়েছে, আজকে নিয়ে 18টা হবে, টোটাল 20টা ক্লাসের মধ্যে? না স্যার, আপনার সাথে ক্লাস হয়েছিল, হবে দুইটা ক্লাস কাউন্ট করে একদিনে দুইটা ক্লাস। একদিনে 2টা? হ্যাঁ, তাহলে স্যার 14টা ক্লাস চলতেছে আপনার, কি? 14টা ক্লাস চলতেছে তাহলে। না, আমার যে বললো 18টা, মানে 16টা হয়ে গেছে, আজকে নিলে 2টা 18টা হবে। এটা একটু মিলিয়ে দেখেন তো। আমাকে স্যার তো 7টা ক্লাস, মানে 7 দিন ক্লাস নিচ্ছেন আপনি। তাহলে স্যার একবার যে একদিন ওই যে 2টা লিঙ্ক দিছিল ওইটাও কাউন্ট করে ফেলছিল। তো হবেই তো। না, 2টা লিঙ্ক দেবে এখানে। যাই হোক, আপনি একটু ভালো করে মিলিয়ে দেখেন, আমাকে জানায়েন। মানে আমি যেহেতু রেকর্ড রাখি না, আমারে তো যা বলে তাই শুনতে হয়, বুঝছেন? আপনাদের মধ্যে তো কেউ পারবেন যে রিয়েলি কয়টা ক্লাস হয়েছে, এটা কি বের করা যাবে না? স্যার যাবে, স্যার যাবে স্যার। স্যার একটু টাইম দিলে আমি বলে দিচ্ছি। স্যার যাবে স্যার, মেইলে লিংক পাঠাই। মেইলগুলো দেখেন, মেইল দেখলেই তো স্যার পাওয়া যাবে। মেইলটা রিকনফার্ম আজকে করেন। সহ 9টা স্যার। এই আজকে সহ 9টা মানে 18টা, তা তো ঠিকই বলছে। আজকে সহ যদি 9টা হয় তো 9 দুগুণে 18 তো ঠিকই বলছে। স্যার আমার কাছে রেকর্ড আছে। দুনাদেরই সবাই ভুল করতে রায়, তুই ভুল করবে না। আর আপনাদের তো প্রথম থেকেই ডাবল ক্লাস, তাই না? জি স্যার। স্যার আপনার ক্লাসে বেশি হয়েছে, আর কারোর ক্লাসে তো বেশি না। হ্যাঁ, ঠিক আছে, স্যার আর কয়টা ক্লাস পাবো আমরা? আমি জানি না, আমাদের তো 20টা করে ক্লাস অ্যাসাইন করা থাকে, সেই হিসাবে আজকের পরে আর একদিন ক্লাস হবে আপনাদের সাথে। স্যার আপনি কিছু ম্যাথ করে দিন। কথা কম কাজ বেশি, আমি সব করাইতে চাই, কিন্তু আমাকে তো সময় দিতে হবে, বুঝতে পারছেন? আমার পক্ষ থেকে আপত্তি নেই, আমাদের 20টার জায়গায় 30টা ক্লাস দিলেও আমার আপত্তি নেই। স্যার কিছু ম্যাথ করে দিতে পারলে আগে। আমি তো সব করাইতে চাই, আপনি আমার এত আটকে রাখলে কেমনে হবে? আমাদের ক্লাসের সবাই যদি রিকোয়েস্ট করে ক্লাসই, তাহলে ক্লাস বাড়াবে। আমারে তো আগাইতেই দেন না, আমি তো আগাইতেই পারি পরে। আমাদের এই ক্যাপ্টেনরা যদি ভাইয়া আমরা থামি, স্যারকে বলতে দিই ভাই আপনার। আচ্ছা, এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এই যে পেনাল্টি ফর কনসিলমেন্ট অফ ইনকাম, এটা হলো ম্যান্ডেটরি। অর্থাৎ কেউ যদি আয় গোপন করে, কর ফাঁকি দেয়, একজন আমাকে আপনার মধ্যে থেকে কোশ্চেন করেছে, স্যার তাহলে কি সে যে টাকা ফাঁকি দিয়েছে ওই টাকা দিলেই হবে? না, ওই টাকা দিলে হবে না, পেনাল্টি আসিতেছে। সিনেমা পেনাল্টি আসবে, দেখবেন সেখানে কম্পালসারি। এই হলো সেই পেনাল্টি, বুঝতে পারছেন? এখানে পড়ে দেখেন যে বলছে কেউ যদি আয় গোপন করে এবং সেই গোপনটা যেখানেই ধরা পড়ুক, ডিসিটির কাছে, জয়েন্ট কমিশনার বা কমিশনারের কাছে, যে আয় গোপন করছে, কর ফাঁকি দিচ্ছে, তাহলে যে টাকা কর ফাঁকি দিচ্ছে সেই টাকা তো সে দিবেই, সেই টাকা তো তার কাছ থেকে পুনরুদ্ধার করতেই হবে। উপরন্তু ডিসিটি তাকে এই পরিমাণ টাকা জরিমানা করবে। যে পরিমাণ, এই যে A + B, এ মানে হলো যে পরিমাণ টাকা সে কর ফাঁকি দিচ্ছে তার 15%,
আর বি মানে হলো যে পরিমাণ টাকা কর ফাঁকি দিছে মাল্টিপ্লাইড বাই 10%, 10% মাল্টিপ্লাইড বাই সি, সি মানে নাম্বার অফ ইয়ার্স, যে কয় বছর সে কর ফাঁকি দিয়ে ঘাপটি মেরেছিল ওইটা হলো সি, বুঝতে পারছেন? মানে নাম্বার অফ ইয়ার্স দিয়ে কাউন্ট হবে। তো সুতরাং স্যার সেখানে দেখা বলেন। স্যার কোয়েশ্চেনটা আমি করছিলাম স্যার, ওইখানে যে নাম্বার অফ ইয়ার্স যেটা আছে, ওই যে 15 বছরের জায়গায় যে ডিসিটি 6 বছরের করছিল, তাহলে কি এখানে কি স্যার 6 এর উপরে আমি যাইতে পারবো না? না স্যার, না না না, সিআর 6 এর উপরে আপনি যেতে পারবেন, পিছনে ওইভাবে যাওয়া যাবে। ও আচ্ছা। কারণ আমি তো রিওপেন করছি 6th ইয়ার, 6ষ্ঠ বছর, তো ওইখান থেকেই তো ওই বছরের ট্যাক্স রেট কাউন্ট হবে, ওই বছর থেকে এই সিটাও ওই বছর থেকে হবে, পিছনে তো যেতে পারতেছি না। আমার তো বাধা, আমার তো একটা সমস্যা আছে, সেটা হলো আমি নাকি 6 বছরের পিছনে যেতে পারবো না। আগের আইন তো আরো খারাপ আইন ছিল, কেউ যদি 6 বছর চুরি করে ঘাপটি মেরে থাকতে পারে, 6 বছর পরে সে একবারে খোলসা দিয়ে বুক খুলে হাঁটতে পারবে যে আমি চুরি করছি, আমার এখন আর কেউ কিছু করতে পারবে না। কিছু বুঝাতে পারছি? এটা নিয়ে মানে দ্বিমত আছে, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এটা নিয়ে দ্বিমত আছে। দ্বিমত ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট মনে করে যে একজন চোর চুরি করবে আর 6 বছর পার হয়ে গেলে তারে ধরা যাবে না। 6 বছর পর যদি প্রমাণিত হয় যে সে চুরি করছে, কর ফাঁকি দিছে, আয় গোপন করছে, সম্পদ লুকাইছে, গোপন করছে, তাহলে কি আমরা কিছুই করতে পারবো না?